জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় হিসাব বিজ্ঞান, প্রোগ্রাম বিবিএ তৃতীয় বর্ষ। কোর্সের নাম ব্যাংকিং ও বীমা তত্ত্ব, আইন ও হিসাব। লেকচার 5। লেকচারের শিরোনাম ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের দিক নির্দেশনা। উক্ত লেকচারের সাথে আসি আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি এমএম কলেজ, যশোর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠদান শেষে তোমরা কর্পোরেট শাসনের সংজ্ঞা বলতে পারবে, পরিচালক পর্ষদ সম্পর্কে ধারণা লাভ করবে, সাবসিডিয়ারি কোম্পানির সংজ্ঞা বলতে পারবে, নিরীক্ষা কমিটি সম্পর্কে জানতে পারবে, এবিসি কৌশল সম্পর্কে বলতে পারবে, ঋণ পুনঃতফসিলকরণ সম্পর্কে জানতে পারবে, কর্পোরেট শাসনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাবলীগুলো আলোচনা করতে পারবে, প্রধান নির্বাহী ও উপদেষ্টা নিয়োগের জন্য ব্যাংকের নিয়ম ও বিধানসমূহ বর্ণনা করতে পারবে, ব্যাংকের পরিচালক নিয়োগের জন্য পরিচালক পর্ষদ গঠন এবং তাদের যোগ্যতা, উপযুক্ততা এবং যথার্থতা যাচাই সম্পর্কে আলোচনা করতে পারবে, পরিচালক পর্ষদের নিরীক্ষা কমিটির গঠন সম্পর্কে জানতে পারবে, ঋণ এবং অগ্রিম ক্যাটাগরি বা বিভাজনের সম্পর্কে তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠে প্রথমে জানবো কর্পোরেট শাসনের সংজ্ঞা সম্পর্কে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত কর্পোরেট শাসন বলতে যার ইংরেজি শব্দ বুঝি কর্পোরেট গভর্নেন্স। প্রিয় শিক্ষার্থীরা, গভর্নেন্স শব্দটি একটি ব্যাপক ভিত্তিক একটি শব্দ, যেটি বলতে আমরা বুঝি টোটাল শাসন ব্যবস্থাকেই বুঝে থাকি আমরা, সেটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। কিন্তু কর্পোরেট গভর্নেন্স বলতে আমরা মূলত একটি কোম্পানি কিভাবে পরিচালিত হবে, নিয়ন্ত্রিত হবে, সেই শাসন ব্যবস্থাকেই আমরা বুঝে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, যদি কর্পোরেট কোনো শাসন বা নিয়ন্ত্রণ থাকে তাহলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা, পক্ষপাতহীনতা, দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। এর সাথে সাথে স্বজনপ্রীতি, দুর্নীতি ইত্যাদি বিষয়গুলো উক্ত কোম্পানিতে দেখা যায় না। ফলে প্রতিষ্ঠানিক যে সফলতা বা প্রাতিষ্ঠানিক যে লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সেগুলি অর্জন করা খুব সহজ হয় প্রতিষ্ঠানের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি 8 জন চেয়ার সিটিং এর মাধ্যমে বসে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি উক্ত ছবি দ্বারা নির্দেশ করেছি তারা একটি কোম্পানির পরিচালনা পর্ষদের দায়িত্বে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার পরিচালক পর্ষদ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, কোন কোম্পানির পরিচালনার দায়িত্বে যারা থাকে এরকম দায়িত্বপ্রাপ্ত কিছু সিলেক্টেড বা ইলেক্টেড যাই বলি না কেন আমরা, যে প্রতিনিধি থাকে সেই প্রতিনিধিদেরকেই আমরা সম্মিলিতভাবে পরিচালনা পর্ষদ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এই পরিচালক পর্ষদ বিভিন্ন ভাবেই নির্বাচিত হতে পারে বা মনোনীত হতে পারে। সেক্ষেত্রে কোম্পানির যে সংঘবিধি আছে, সংঘবিধিতে যেভাবে উল্লেখ আছে সেভাবেও পরিচালক নিয়োগ করা যেতে পারে। কিন্তু সাধারণত যে সাধারণ শেয়ার হোল্ডাররা থাকে সেই সাধারণ শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই মূলত পরিচালক পর্ষদ গঠিত হয়। পরিচালক পর্ষদের মূল দায়িত্ব হচ্ছে কোনো কোম্পানি পরিচালনায় তারা প্রত্যক্ষ ভূমিকা পালন করে, অর্থাৎ সামনে থেকে নেতৃত্ব দিয়ে কোনো কোম্পানিকে তার যে লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সেদিকে আগে নেওয়াই হচ্ছে পরিচালক পর্ষদের প্রধান কাজ। বাংলাদেশে বহাল ব্যাংকিং কোম্পানি আইন 1991 অনুযায়ী
পরিচালক পর্ষদের সদস্য থাকবে, সর্বোচ্চ 13 জন সদস্য থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিরীক্ষা কমিটি সম্পর্কে এবার জানবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি অডিট সম্পর্কে না জানি তাহলে আমরা নিরীক্ষা বা অডিট কমিটি সম্পর্কে ভালোভাবে জানতে পারবো না। আমাদের নিরীক্ষা কি সে বিষয়টা আগে স্পষ্ট হওয়া দরকার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অডিট বলতে এমন এক ধরনের কার্যক্রমকে বুঝি যেখানে হিসাবপত্রের ব্যাপার আছে বা আর্থিক যে হিসাবগুলো আমরা রাখি, উক্ত হিসাবপত্রে যথাযথভাবে যাচাই করা বা মূল্যায়ন করা। তো হিসাবের সাথে যারা হিসাব লেখে না, অর্থাৎ হিসাব রক্ষণের দায়িত্বে নেই এমন কোনো ব্যক্তিবর্গ দিয়ে, অর্থাৎ কোনো তৃতীয় পক্ষ দিয়ে যদি কোনো হিসাবের শুদ্ধতা যাচাই করা হয় প্রমাণপত্রের সাহায্যে, তাহলে আমরা তাকেই অডিট বলে থাকি। আর এই অডিট পরিচালনার জন্য একটি কমিটি থাকে, অর্থাৎ কিছু মানুষের সমাবেশ থাকে যারা উক্ত কমিটির সদস্য, যারা মূলত কোনো প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা আছে আর্থিক অবস্থাটা যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নিরীক্ষা কমিটি বলতে পারি। নিরীক্ষা কমিটি হচ্ছে যে পরিচালক পর্ষদ থাকে, পরিচালক পর্ষদের একটি উপকমিটি। এই উপকমিটির প্রধান কাজ হচ্ছে যে কোনো কোম্পানির যে আর্থিক অবস্থা আছে বা আর্থিক বিবরণী আছে বা বিভিন্ন রকমের যে হিসাব রাখা হয়, উক্ত হিসাবের কোনো ত্রুটি আছে কিনা, হিসাবটা ঠিক মতো লেখা হচ্ছে কিনা ইত্যাদি যাচাই করার জন্য মূলত নিরীক্ষা কমিটি কাজ করে। আর এই উপকমিটি পরিচালক পর্ষদের নিকট সরাসরি তাদের কাজের জন্য দায়ী থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাবসিডিয়ারি কোম্পানির সংজ্ঞা সম্পর্কে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীরা, কোনো কোম্পানির যদি 50%-এর নিচে কোনো কোম্পানির যে শেয়ার থাকে, সেই শেয়ারের যদি 50%-এর নিচে কেউ মালিক থাকে, তাহলে সেই কোম্পানিকে মূলত আমরা সাবসিডিয়ারি কোম্পানি বলবো। আর কোন কোম্পানির 50 ভাগের বেশি শেয়ার মালিক যারা থাকে তাদেরকেই আমরা হোল্ডিং কোম্পানি বলি। অর্থাৎ আমরা বুঝলাম যে কোন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্বে যারা থাকে তারাই হচ্ছে হোল্ডিং কোম্পানি, এবং অধীনস্থ যারা থাকে তারা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। প্রিয় শিক্ষার্থীরা, হোল্ডিং কোম্পানি ভোট দান ক্ষমতা বেশি থাকে, তাদের যে পরিচালক পর্ষদ থাকে সেই পরিচালক পর্ষদেও তাদের সদস্য মনোনীত করার জন্য যে ভোট দিতে হয়, প্রত্যক্ষ বা পরোক্ষ ভোট দিতে হয়, সেখানে তাদের অংশগ্রহণ বেশি থাকে। এছাড়াও পরিচালক কোম্পানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা প্রত্যক্ষ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাশের ছবিতেই দেখানোর চেষ্টা করেছি হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো যে কোনটা আমাদের হোল্ডিং কোম্পানি এবং কোনটা আমাদের সাবসিডিয়ারি কোম্পানি। আমাদের যে লাল অংশ, যে অংশটুকু জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টোটাল যে একটি রাউন্ড আছে, এই রাউন্ডের ভিতরে নিশ্চয় আমরা যদি বিবেচনা করি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই লাল অংশটুকু যদি এমন বরাবর যেত তাহলে সেটা 50% হতো। এখন দেখতে পাচ্ছি আমরা যে 50%-এর বেশি, লাল অংশটা 50%-এর বেশি অংশ জুড়ে আছে। তাহলে আমরা বলতে পারি যে নিশ্চয় আমাদের এই লাল অংশ জুড়ে যেটুকু আছে, আমরা যদি টোটালটা একটা কোম্পানি মনে করি, তাহলে যে লাল অংশ জুড়ে যতটুকু আছে সেটুকু 50%-এর বেশি। সুতরাং এটি হচ্ছে আমাদের সংজ্ঞা অনুযায়ী হোল্ডিং কোম্পানি। আর পাশেই আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সবুজ অংশটুকু আছে সেটি নিশ্চয় 50%-এর কম, তাহলে এটিকেই আমরা সেই অধীনস্থ বা সাবসিডিয়ারি কোম্পানি বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয় সাবসিডিয়ারি এবং হোল্ডিং কোম্পানি সম্পর্কে ধারণা পেয়েছি, স্পষ্ট ধারণা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার
এবিসি কৌশল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংকের জন্য এবিসি কৌশল খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল। আমরা এবিসি টেকনিকের ফুল মিনিংটা জেনে নেব। এ অর্থ হচ্ছে অ্যানালাইজিং, বি অর্থ হচ্ছে ব্যাংক, সি তে ক্যাপিটাল, যার বাংলা অর্থ হচ্ছে ব্যাংক মূলধন বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, এবিসি কৌশলের মূল কথা হচ্ছে যে ব্যাংকে যে তারল্য থাকে, তারল্য রাখতে হয় এবং যে পর্যাপ্ত মূলধন রাখতে হয়, এই দুটির ভিতর বিপরীত সম্পর্ক। অর্থাৎ যদি ব্যাংক তার হাতে তারল্য বেশি রাখে তাহলে মূলধন বেশি না রাখলেও চলবে, কিন্তু যদি ব্যাংক তারল্য হাতে কম রাখে তাহলে পর্যাপ্ত মূলধন ব্যাংকে রাখতে হবে। শিক্ষার্থীরা, আমরা এবার জানবো ঋণ পুনঃতফসিলকরণ কি। অর্থাৎ এটি ব্যাংকের একটি কৌশল, যে কৌশলের মাধ্যমে ব্যাংক কিছু নিম্নমানের, ব্যাংকের ভাষায় নিম্নমান, সন্দেহজনক অথবা যে মন্দ ঋণ আছে, এই মন্দ ঋণকে মিনিমাইজ করে অর্থাৎ সর্বনিম্ন পর্যায়ে রেখে একটি নির্দিষ্ট শর্তে আবার গ্রাহককে ঋণ প্রদান করা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি নিম্নমান, সন্দেহজনক ও মন্দ ঋণকে কেন্দ্র ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ঋণের অর্থ ফেরত পাওয়া সাপেক্ষে নবায়ন করা হলে তাকে ঋণ পুনঃতফসিলকরণ বলে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, যদি এই তিন প্রকারের ঋণ ব্যাংকের হাতে থাকে তাহলে কেন্দ্রীয় ব্যাংক একটা নির্দেশনা প্রদান করে ব্যাংকগুলোকে, এবং সে নির্দেশনার অর্থ হচ্ছে যে এই যে তিন প্রকারের ঋণ আছে এই ঋণগুলোকে কমাইতে হবে, সেটার জন্য গ্রাহককে কিছু শর্তে আবার ঋণ প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিম্ন ঋণ বলতে কি বুঝি, সন্দেহজনক ঋণ বলতে কি বুঝি এবং মন্দ ঋণ বলতে কি বুঝি সেটি একটু স্পষ্ট হওয়া দরকার। তো শিক্ষার্থীরা, আমরা মন্দ ঋণ বলতে বুঝি যে ঋণের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যে ঋণটা পরিশোধ করার কথা ছিল কিন্তু আমরা করতে পারিনি বা গ্রাহক করেনি, কিন্তু সেই মেয়াদটা 3 মাস বা 3 মাসের কম, যেটা মেয়াদ 3 মাসের কম উত্তীর্ণ হয়েছে, সেটিকে আমরা নিম্নমানের ঋণ বলবো। সন্দেহজনক ঋণ বলবো যেটি 6 মাসের কম সময় অতিক্রান্ত হয়েছে, 3 থেকে 6 মাসের ভিতরে যেটি মেয়াদ উত্তীর্ণের যে কাল সেটি 3 থেকে 6 মাসের ভিতর, অর্থাৎ 6 মাসের কম। মন্দ ঋণ বলতে আমরা সেটিকে বলবো যেটি 9 মাসের অধিক, যে ঋণ মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেটিকে আমরা মন্দ ঋণ বলবো। তো শিক্ষার্থীরা, আমরা পাশে একটা রিশিডিউলিং আপডেট দিয়েছি, সেটি অনুযায়ী আমাদের 2015 সালে 19,19,140 কোটি টাকা, 2019 সালে যেটি পৌঁছেছে 50,434 কোটি টাকায় দাঁড়িয়েছে ঋণ পুনঃতফসিলকরণের যে আপডেট সেটি। শিক্ষার্থীরা, আমাদের কিছু তথ্য সবসময় আপডেট থাকতে হবে, যেমন ঋণ পুনঃতফসিলকরণ, বর্তমানে বাণিজ্যিক ব্যাংক কয়টি, বর্তমানে সরকারি ব্যাংক কয়টি, ইত্যাদি বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই আপডেট গুলো তোমরা নিশ্চয় সবসময় তথ্যের আপডেটের সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কর্পোরেট শাসনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাটা একটু দেখব। প্রিয় শিক্ষার্থীরা, কর্পোরেট শাসনে অর্থাৎ বিভিন্ন যে ব্যাংকিং ব্যবস্থা আছে, আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক যতগুলো আছে বা সেই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের ডিরেকশনে চলে, অর্থাৎ সরাসরি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে চলে। তাদের বিভিন্ন কার্যকলাপের জন্য বাংলাদেশ ব্যাংকে জবাবদিহি করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা
বাংলাদেশ ব্যাংকের সেই গাইডলাইনটা আমরা দেখব। কার্য পরিকল্পনা এবং কৌশলগত ব্যবস্থাপনা। কোন প্রতিষ্ঠানের যে নিজস্ব লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, তেমনি প্রত্যেকটি ব্যাংকেরই কিছু স্বতন্ত্র উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে। উক্ত স্বতন্ত্র উদ্দেশ্য বা লক্ষ্যের আলোকে বাংলাদেশ ব্যাংক স্ব ব্যাংকে তাদের কার্য পরিকল্পনা এবং কৌশলগত ব্যবস্থাপনা কি হবে সেটি নির্ধারণ করে দেয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে ব্যাংকের পরিচালনা পর্ষদ আছে, উপদেষ্টা পরিষদ আছে, সিইও আছে। তো তাদের প্রত্যেকের কিছু নিজস্ব দায়িত্ব থাকা উচিত, দায়িত্ব এবং কর্তব্য কর্তৃত্ব থাকা উচিত, এবং ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য সেটি অর্জন করতে সহযোগিতা করে। সেক্ষেত্রে পরিচালনা পর্ষদ, উপদেষ্টা পরিষদ বা সিইর দায়িত্ব কি হবে, সেই দায়িত্ব বা কর্তব্যগুলো যদি ঠিক মতো সংজ্ঞায়িত করা না থাকে তাহলে সমস্যা দেখা দেয়, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই জন্য বাংলাদেশ ব্যাংক 2010 সালের 4 ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ এবং সিইও এর দায়িত্ব এবং কর্তব্য কি হবে সেটি সম্পর্কে স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে উল্লেখ করেছে যে উক্ত তিনটি ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য কি হবে সেটি সঠিকভাবে সংজ্ঞায়িত করেছে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক 2010 সালের 4 ফেব্রুয়ারি বিআরপিডি বিজ্ঞপ্তি নম্বর 6 অনুযায়ী পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ এবং সিইর দায়িত্ব এবং কর্তব্যের যে আওতা সেটি সংজ্ঞায়িত করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নির্বাহী কমিটির সদস্য সংখ্যা কেমন হবে সেটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট গাইডলাইন প্রদান করে। তো বাংলাদেশে বহাল ব্যাংকিং কোম্পানি আইন 1991 অনুযায়ী পরিচালনা পর্ষদের মোট সদস্য 13 জনের সর্বাধিক হবে না, অর্থাৎ সর্বোচ্চ 13 জন হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, কর্পোরেট শাসনের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক অন্যান্য যে ব্যাংক গুলো আছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে তাদের পরিচালকদের দেশে বিদেশে বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির জন্য পরিচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের স্লাইডে যাই। প্রধান নির্বাহী এবং উপদেষ্টা নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়ম এবং বিধান সমূহ। প্রধান নির্বাহী এবং উপদেষ্টা নিয়োগের জন্য ব্যাংকের নিয়ম এবং বিধান সমূহ কি কি আছে সে সম্পর্কে আমরা একটু জানবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রধান নির্বাহী এবং উপদেষ্টা নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম বা নীতি আছে সেটি সম্পর্কে আমরা এবার আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেখছি নৈতিক সরলতা এবং সততা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপদেষ্টা যেহেতু ব্যাংকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং পলিসি বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রধান নির্বাহী বা উপদেষ্টারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেজন্য বেশ বাংলাদেশ ব্যাংক কিছু গাইডলাইন প্রদান করে প্রধান নির্বাহী বা উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। আমরা সে সকল বিষয়গুলো কি জানবো। নৈতিক সরলতা এবং সততা থাকতে হবে, অর্থাৎ যারা ব্যাংকের প্রধান নির্বাহী সিইও এবং উপদেষ্টা হিসেবে যারা দায়িত্ব পালন করবে তাদের নৈতিক সরলতা বা সততার গুণে গুণান্বিত হতে হবে। এই জন্য ব্যাংক যে প্রধান নির্বাহী বা উপদেষ্টা নিয়োগ করবে তাদের কোনো ফৌজদারি অভিযোগে যাতে তারা অভিযুক্ত না থাকে। তিনি কোনো কোম্পানির চেয়ারম্যান, ডিরেক্টর, সিই হতে আগে অযোগ্য ঘোষিত হয়েছে এমন কাউকে বাংলাদেশ ব্যাংক সুপারিশ করবে না। এছাড়াও বাংলাদেশ ব্যাংক যে অভিজ্ঞতা বা যথোপযুক্ততার যে ব্যাপারটি আছে সেটি বাংলাদেশ ব্যাংক অবশ্যই বিবেচনা করবে। সেক্ষেত্রে সিইও
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম 15 বছর উক্ত কাজের অভিজ্ঞ থাকতে হবে। তা না হলে বাংলাদেশ ব্যাংক তাকে উপযুক্ত বলে গ্রহণ করবে না, অর্থাৎ প্রত্যয়ন দিবে না, সে মনোনীত হতে পারবে না বা নির্বাচিত হতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও অর্থনীতি, ব্যাংকিং, ফিনান্স অথবা ব্যবসায় প্রশাসন বিষয়ে কোনো বিষয়ে যদি তার উচ্চতর ডিগ্রি থাকে, তাহলে সেক্ষেত্রে প্রধান নির্বাহী বা উপদেষ্টা নিয়োগে সেটি তার অতিরিক্ত যোগ্যতা হিসেবে পরিগণিত হবে। স্বচ্ছতা ও আর্থিক জবাবদিহিতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বে উল্লেখ করেছি যে সিইও হতে হলে তাকে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, পরিচালক হতে গেলে তাকে 13 বছরের অভিজ্ঞ হতে হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বিবেচনা করবে যে ইতিপূর্বে যে সকল দায়িত্বে ছিল উক্ত কর্মকর্তা, সেখানে কোনো আর্থিক অবৈধ কেলেঙ্কারির সাথে জড়িত ছিল কিনা। যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রধান নির্বাহী বা উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে তিনি বিবেচিত হবেন না। এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক বিবেচনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ব্যাংকিং কোম্পানি আইন 1991 আছে, উক্ত বিধান অনুযায়ী প্রধান নির্বাহী বা উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বেতন ভাতা কত হবে, বাড়ি ভাড়া কত পাবে, কত বছর জব করতে পারবে ইত্যাদি বিষয় বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং আইন 1991 অনুযায়ী সেটি বিবেচনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংকের পরিচালক নিয়োগের জন্য পরিচালক পর্ষদ গঠনের যোগ্যতা, উপযুক্ততা এবং যথার্থতা যাচাই করতে হবে কিভাবে, সেটি ব্যাংকিং কোম্পানি আইন 1991-তে উল্লেখ আছে। উক্ত আইন বলে পরিচালক পর্ষদ যেটি গঠিত হবে সেটি সর্বোচ্চ সদস্য হবে 13 জন, এবং যদি উক্ত 13 জনের অতিরিক্ত সদস্য থাকে তাহলে তারা তাদের চলতি মেয়াদ শেষ করবে, এবং চলতি মেয়াদ শেষে ব্যাংকের এই আইন বলবৎ হবে তাদের জন্য, অর্থাৎ সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে সেক্ষেত্রে 13 জন। একই পরিবারের একাধিক সদস্য পরিচালক পর্ষদে থাকতে পারবে না। একই পরিবার বলতে এক্ষেত্রে আইনে বলা আছে যে একই পরিবারের স্বামী স্ত্রী, ভাই বোন, অভিভাবক সন্তান অথবা উক্ত স্বামী স্ত্রীর উপর নির্ভরশীল এমন কোন সদস্য। উপযুক্ততা এবং যথার্থতা পরীক্ষা করা। সংশ্লিষ্ট আইনে বলা আছে যে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবস্থাপনা বা ব্যবসা অথবা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে, 10 বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও উক্ত ব্যক্তি বাংলাদেশে যে ফৌজদারি আইন আছে, ফৌজদারি আইনে সাজাপ্রাপ্ত হলে চলবে না। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ইত্যাদি কোনো অভিযোগ থাকতে পারবে না। ইতিপূর্বে কোনো আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছে, সেখানে তার ক্লিন ইমেজ আছে, অর্থাৎ সে যে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছে, জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করেছে, উক্ত বিষয়টি বলবৎ থাকতে হবে তার জন্য, অর্থাৎ উক্ত বিষয়ে সে দোষী সাব্যস্ত হতে পারবে না অথবা এমন অভিযোগ তার বিরুদ্ধে ওঠা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত নয় এমন রিপোর্ট তার থাকতে হবে, এমন ইমেজ তাকে থাকতে হবে যে পরিচালক পর্ষদের সদস্য হতে চায়। এছাড়াও এমন কোন ফার্ম বা এমন কোন কোম্পানির সাথে সে যুক্ত হবে না যেটির
লাইসেন্স বলবৎ নেই অথবা লাইসেন্স বাতিল হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও কোনো ব্যক্তি যদি পরিচালক হওয়ার প্রস্তাব দেয় তাহলে 1994 সালের যে কোম্পানি আইন আছে, উক্ত কোম্পানি আইনের 93 ধারায় সম্মতিপত্রের একটি নির্দিষ্ট ছক উল্লেখ করা আছে। উক্ত ছক অনুযায়ী তিনি যে অযোগ্য নয় এই ঘোষণা তাকে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি উক্ত ঘোষণা সংশ্লিষ্ট সদস্য বা মনোনীত যিনি হতে চায় তিনি যদি দেয় তাহলে উক্ত ব্যক্তির স্বাক্ষর থাকতে হবে। যদি উনি নির্বাচিত হয় তাহলে পরিচালক পর্ষদের যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের নিকট উক্ত স্বাক্ষর এবং নির্বাচনের যে আবেদনপত্র আছে সেটি ফরওয়ার্ড বা প্রেরণ করবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরিচালক হবার যে যোগ্যতা আছে, যোগ্যতা সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংকিং কোম্পানি আইন কত নিশ্চয়ই তোমরা বলতে পারবে, এবং আমাদের দেশের যে বহাল ব্যাংকিং কোম্পানি আইন 1994, তোমরা নিশ্চয় এই আইন দুটো সম্পর্কে জানো। কোন কোম্পানি বা ব্যাংক কোম্পানি গঠন করার ক্ষেত্রে উক্ত আইন দুটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, আমরা পরের স্লাইডে যাই। পরিচালক পর্ষদের নিরীক্ষা কমিটি গঠন। শিক্ষার্থীরা, আমরা নিরীক্ষা কমিটি সম্পর্কে আগে জেনেছি। পরিচালনা পর্ষদের কাছেই মূলত নিরীক্ষা কমিটি দায়ী থাকে তাদের কৃতকর্মের জন্য, এবং নিরীক্ষা কমিটিকে পরিচালক পর্ষদ কমিটির উপকমিটি বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিরীক্ষা কমিটি কেন গঠন করব, কি উদ্দেশ্যে আমরা গঠন করব এবং কি কি দায়িত্ব পালন করতে পারে এবং তাদের যোগ্যতা কি থাকবে এই সম্পর্কে আমরা এখন একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সার্বিক যে উদ্দেশ্য, প্রত্যেক প্রতিষ্ঠানের বা প্রত্যেক কোম্পানির একটি সার্বিক উদ্দেশ্য থাকে এবং সার্বিক উদ্দেশ্যের আলোকে বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করা হয়ে থাকে। উক্ত লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কমিটি থাকে। তেমনি ভাবে পরিচালক পর্ষদের যে কমিটি, নিরীক্ষা কমিটি একটি কোম্পানির যে সার্বিক উদ্দেশ্য, সেই সার্বিক উদ্দেশ্য সফল করার জন্য উক্ত প্রতিষ্ঠানের জবাবদিহিতা, স্বচ্ছতা ইত্যাদি অনুসন্ধান করে বা নিশ্চয়তা বিধানে কাজ করে। কমিটির ভূমিকা এবং দায়িত্ব। নিরীক্ষা কমিটি গঠনের করলে আমাদের কি কি সুবিধা হবে বা কি কি কাজ নিরীক্ষা কমিটি করবে সেটি হচ্ছে নিরীক্ষা কমিটির ভূমিকা বা দায়িত্ব। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। নিরীক্ষা কমিটি অভ্যন্তরীণ যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে উক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে গতিশীল করে। আর্থিক রিপোর্টিং বিশ্লেষণের ক্ষেত্রে নিরীক্ষা কমিটি কাজ করে। বার্ষিক যে আর্থিক বিবরণী প্রকাশ করা হয় বা রিপোর্টিং করা হয় সেটি বিচার বিশ্লেষণ করে নিরীক্ষা কমিটির অন্যতম কাজ। এছাড়াও বিভিন্ন যে বাহ্যিক কমিটি আছে, বাহ্যিক কমিটির রিপোর্ট প্রদানের ক্ষেত্রে নিরীক্ষা কমিটি যে বাহ্যিক কমিটি যে রিপোর্ট প্রদান করে উক্ত রিপোর্ট বিশ্লেষণেরও দায়িত্বে থাকে নিরীক্ষা কমিটি। অভ্যন্তরীণ নিরীক্ষা। প্রতিষ্ঠানের চূড়ান্ত নিরীক্ষার আগে অভ্যন্তরীণ যে বিভিন্ন নিরীক্ষা হয়ে থাকে সেই নিরীক্ষা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্য হিসেবে ভুল জুয়াচুরি উদ্ভাবনে সহযোগিতা করে প্রতিষ্ঠানকে। বাহ্যিক নিরীক্ষার ক্ষেত্রে যে রিপোর্ট প্রদান করে বা যে প্রতিবেদন প্রদান করে উক্ত প্রতিবেদনের বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের রিপোর্ট প্রদান করে নিরীক্ষা কমিটি। এছাড়াও প্রতিষ্ঠানের দুর্নীতি, চুরি এবং
স্বজনপ্রীতি ইত্যাদি বিষয়ে দায়িত্ব পালন করে নিরীক্ষা কমিটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিচালন পর্ষদের নিরীক্ষা কমিটির গঠনতন্ত্রে বা গঠনের ক্ষেত্রে আরো কিছু কাজ আছে, আমরা পরের স্লাইডে সেটা দেখি। সংগঠন। অডিট কমিটির সদস্য সংখ্যা হবে তিন সদস্য বিশিষ্ট অডিট কমিটি হবে। পরিচালনা পর্ষদ, উক্ত অডিট কমিটি আমরা পূর্বেই উল্লেখ করেছি, উক্ত অডিট কমিটি হচ্ছে পরিচালনা যে পর্ষদ আছে সেই পর্ষদের উপকমিটি। সুতরাং পরিচালনা পর্ষদের সুপারিশেই মূলত নিরীক্ষা কমিটি গঠিত হবে। অডিট কমিটির সচিব, ব্যাংকিং কোম্পানির যে সচিব আছে উনি হবে অডিট কোম্পানির সচিব বলে বিবেচিত হবে। সদস্যদের যোগ্যতা, অডিট কমিটিতে যারা মনোনীত হবে তাদের প্রত্যেকেরই যোগ্যতা থাকবে যে তারা নিজেরাও পরিচালনা পর্ষদের সদস্য হবার যোগ্যতা রাখে। শিক্ষার্থীরা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঋণ সম্পর্কে আগে জেনেছি, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সম্পর্কে জেনেছি, বিভিন্ন ঋণ সম্পর্কে আমরা আগে ধারণা পেয়েছি। আমরা এখন ঋণ এবং অগ্রিমের ক্যাটাগরি বা বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঋণ বা অগ্রিমের ক্যাটাগরিকে 4 ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে ধারাবাহিক ঋণ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটি মনোগ্রাম উল্লেখ করেছি যে ব্যাংক লোনের ব্যাপারটা উল্লেখ করেছি। তো সেক্ষেত্রে আমরা ঋণকে 4টি ভাগে ভাগ করেছি। একটি ধারাবাহিক ঋণ, চাহিদা ঋণ, স্থায়ী মেয়াদী ঋণ, স্বল্প মেয়াদী কৃষি এবং ক্ষুদ্র ঋণ। তো ধারাবাহিক ঋণ বলতে আমরা কি বুঝি? ধারাবাহিক ঋণ বলতে আমরা বুঝি নির্দিষ্ট আর্থিক সীমায় সম্পাদিত এবং সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে যার পরিসমাপ্তি হয়, উক্ত ঋণকেই আমরা ধারাবাহিক ঋণ বলি। ধারাবাহিক ঋণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি ক্যাশ ক্রেডিট বা ব্যাংক ওভারড্রাফট যেটি আছে, এই দুটি হচ্ছে আমাদের ধারাবাহিক ঋণের অন্যতম দুটি উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, চাহিদা ঋণ অর্থাৎ ব্যাংক যদি যে ঋণের বাধ্যবাধকতা থাকে, যে ব্যাংক গ্রাহকের কাছে চাইলেই পরিশোধ করবে, সেই রকম ঋণ ব্যবস্থার নামই হচ্ছে চাহিদা ঋণ। তো চাহিদা ঋণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কৃত বৈদেশিক যে বিল এবং অভ্যন্তরীণ বৈদেশিক যে বিল, এই দুটি হচ্ছে আমাদের চাহিদা ঋণের অন্যতম উদাহরণ। অর্থাৎ এক্ষেত্রে ব্যাংক চাইবা মাত্রই উক্ত ঋণ পরিশোধ করতে হবে। স্থায়ী মেয়াদী ঋণ। স্থায়ী মেয়াদী ঋণ বলতে আমরা সেই ঋণকে বুঝি যে ঋণ নির্দিষ্ট পরিশোধ তালিকায় অন্তর্ভুক্ত থাকে এবং নির্দিষ্ট মেয়াদে পরিশোধ করতে হয়, সেই ঋণকেই আমরা মূলত স্থায়ী মেয়াদী ঋণ বলি। এক্ষেত্রে আমরা যে ধার নিই সে ধারই হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে স্থায়ী মেয়াদী ঋণের। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ স্বল্প মেয়াদী কৃষি এবং ক্ষুদ্র ঋণ। কৃষি বা ক্ষুদ্র ঋণ বলতে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা থাকে যে কৃষি ব্যবস্থাকে আগিয়ে নেওয়ার জন্য, স্বনির্ভর করার জন্য একটি স্বল্প মেয়াদী ঋণ প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে উক্ত মেয়াদ 12 মাসের কম, অর্থাৎ 12 মাসের ভিতরে উক্ত ঋণটি পরিশোধ করতে হয়। অর্থাৎ কৃষি কাজের উন্নয়নের জন্য যে ঋণ প্রদান করা হয় এবং যেটি 12 মাসের ভিতরে পরিশোধিত, সেই ঋণ ব্যবস্থা হচ্ছে স্বল্প মেয়াদী কৃষি এবং ক্ষুদ্র ঋণ। যেমন আমরা উল্লেখ করতে পারি তাঁতি ঋণ। আমরা বলতে পারি আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে যে ঋণ দেওয়া হয় সেই ঋণও স্বল্প মেয়াদী কৃষি এবং ক্ষুদ্র ঋণের অন্যতম উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঋণ ক্যাটাগরি বা বিভাগ সম্পর্কে আলোচনা করলাম। আমরা আজকের পাঠের শেষ প্রান্তে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠ রিভিউটা একটু দেখে আসি। আমরা কর্পোরেট শাসন সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি যে কর্পোরেট শাসন হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেটি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক পরিচালনা এবং নিয়ন্ত্রণে সহযোগিতা করে, এমন এক ধরনের শাসন ব্যবস্থা। তো শিক্ষার্থীরা, আমরা পরিচালনা পর্ষদ সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি যে পরিচালনা পর্ষদ হচ্ছে
সাধারণ শেয়ার হোল্ডারদের দ্বারা নির্বাচিত এমন প্রতিনিধিবর্গকেই আমরা মূলত পরিচালনা পর্ষদ বলে থাকি। পরিচালনা পর্ষদ বাংলাদেশের যে ব্যাংকিং কোম্পানি আইন আছে, সেই ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী সর্বোচ্চ 13 জন। আমরা সাবসিডিয়ারি কোম্পানি সম্পর্কে জেনেছি, অর্থাৎ কোন কোম্পানির 50% এর নিচের শেয়ার হোল্ডার যারা, সেই সকল কোম্পানিকেই আমরা সাবসিডিয়ারি কোম্পানি বলি। অর্থাৎ 49 এর বেশি নয় যাদের শেয়ার সংখ্যা, তারা হচ্ছে সাবসিডিয়ারি। আমরা হোল্ডিং কোম্পানি জেনেছি যে কোনো কোম্পানির শেয়ারে যদি 50% এর বেশি মালিকানা থাকে তাহলে তাদেরকে আমরা হোল্ডিং কোম্পানি বলি। আমরা জেনেছি যে এবিসি কৌশল কি, আমরা ঋণ পুনঃতফসিলকরণ সম্পর্কে জেনেছি। আমরা কর্পোরেট শাসনে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনাবলী আছে, নির্দেশাবলীগুলো আলোচনা করেছি। আমরা ব্যাংক পরিচালক নিয়োগের ক্ষেত্রে তাদের কি যোগ্যতা থাকবে, সেই যোগ্যতা সম্পর্কে আমরা জেনেছি। আমরা জেনেছি যে বাংলাদেশের বহাল ব্যাংকিং কোম্পানি আইন 1991 অনুযায়ী সর্বোচ্চ পরিচালক হতে পারবে 13 জন এবং একই পরিবারের একাধিক সদস্য পরিচালক হতে পারবে না। আমরা জেনেছি নিরীক্ষা কমিটি সম্পর্কে জেনেছি। নিরীক্ষা কমিটি হচ্ছে পরিচালনা পর্ষদ যেটি আছে তার একটি সাব কমিটির নামই হচ্ছে নিরীক্ষা কমিটি। উক্ত কমিটি সব সময় তাদের কাজের হিসাব, অর্থাৎ তারা দায়ী থাকবে, পরিচালনা পর্ষদের কাছে দায়ী থাকবে। আমরা অগ্রিম বা ঋণের ক্যাটাগরি করেছি, 4টি ক্যাটাগরি আমরা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের পাঠটি তৈরি করার জন্য কোম্পানি আইন 1994, ব্যাংকিং কোম্পানি আইন 1991, রাশিদুর রহমানের কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস ইন ব্যাংকিং সেক্টর বাংলাদেশ পার্সপেক্টিভস এর সহযোগিতা নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠের শেষ প্রান্তে নীতিবাক্যের মাধ্যমে আমরা আজকের পাঠ শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, এই নীতিবাক্যটা আমরা সবাই জানি এবং এটি আমরা সবাই মেনে চলবো। প্রিয় শিক্ষার্থীরা, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটা যার জন্য মানুষ ঘুমাতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয় জানি নীতিবাক্যটি কার, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির নীতিবাক্য, অন্যতম নীতিবাক্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঠিক এমন ভাবে স্বপ্ন দেখবো যে স্বপ্নটা আমাদেরকে ঘুমাতে দেয় না, সবসময় তাড়িত করে, যে উক্ত স্বপ্নটি যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। সকলকে ধন্যবাদ। আবারও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।